This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার স্বাগত টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ঠিক একটু আগে যে কথা বলেছিলাম, অর্থাৎ 4:30টার সময় ফিরবো একটা বড় খবরের আপডেট নিয়ে। তিলোত্তমা কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের আরো 3 দিনের হেফাজত চাইল সিবিআই, এবং এখানে বেশ কয়েকটা বিষয় সামনে এসেছে। আদালতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে 3 দিনে আরো সন্দেহজনক মোবাইল নম্বর তারা পেয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরো অনেকের সঙ্গে কথা বলেছেন। কল রেকর্ড ডিটেলস এবং সিসিটিভি যে ফুটেজ রয়েছে তার ভিত্তিতে আরো জেরার প্রয়োজন রয়েছে। আর কি কি বলা হলো সিবিআই এর তরফ থেকে, কোন বিস্ফোরক তথ্য তাদের কাছে এসেছে, সমস্ত ডিটেল জানাবেন সরাসরি আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ রয়েছেন এই মুহূর্তে। সুপ্রিয়, লিমা, তোমাকে প্রথমেই যেটা জানাবো যে গত রবিবার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে যখন শিয়ালদা আদালতে পেশ করা হয়েছিল, 3 দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়, সেই আবেদন মঞ্জুর হয় এবং সেই সময়সীমা শেষ হওয়ার পর দুজনকেই কিন্তু আজকে ফের শিয়ালদা আদালতে পেশ করা হয় এবং পেশ করার পর সিবিআইয়ের তরফ থেকে আবারও 3 দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানানো হয় এবং সেক্ষেত্রে সিবিআইয়ের তরফ থেকে যেটা দাবি করা হয় যে এই সময়ের মধ্যে তারা বেশ কিছু সন্দেহজনক মোবাইল নাম্বার পেয়েছেন, যে মোবাইল নাম্বারগুলোতে কথোপকথন হয়েছে এবং এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে কি কথোপকথন হয়েছে, অর্থাৎ তারা এই ঘটনার সঙ্গে কিভাবে জড়িত রয়েছে, তাদের কোনো ভূমিকা রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়গুলো যেমন যাচাই করার বিষয় রয়েছে, তার পাশাপাশি সিবিআইয়ের তরফ থেকে তাৎপর্যপূর্ণভাবে যে বিষয়গুলো ইঙ্গিত হিসেবে তুলে ধরা হয় যে ঘটনার আগেই ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। অর্থাৎ সন্দীপ ঘোষ তিনি সম্ভাব্য, যেটা তারা মনে করছেন বা ইঙ্গিত দিচ্ছেন যে এফআইআর করতে নিষেধ করে থাকতে পারেন, কিন্তু এই সন্দীপ ঘোষ যদি তিনি এফআইআর করতে বারণ করে থাকেন তাহলে একজন ওসি পদমর্যাদার অফিসার তিনি কেন এফআইআর করবেন না, কে তাকে নির্দেশ দিয়েছিলেন, কে তাকে নিষেধ করেছিলেন। এবং সিবিআইয়ের তরফ থেকে এই ইঙ্গিত বা এই বক্তব্য যখন তুলে ধরা হয় আদালতে, তখন কিন্তু বিচারক যে মন্তব্য করেন যদি ঘটনার আগেই ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে সেটা অত্যন্ত একটা সিরিয়াস ম্যাটার, তাহলে তার জন্যে আলাদা করে এফআইআর হওয়া উচিত। এবং তারপরেই সিবিআইয়ের আইনজীবী আদালতে যে বিষয়টা বলেন তারাও সেই দিকগুলোই কিন্তু খতিয়ে দেখছেন। পাল্টা অভিজিৎ মণ্ডলের যারা আইনজীবীরা আজকে শিয়ালদা আদালতে উপস্থিত ছিলেন তারা কিন্তু অভিজিৎ মণ্ডলের হয়ে জোরালো সওয়াল করেন তার জামিনের সপক্ষে, এবং সেক্ষেত্রে তারা যেটা বলেন যে অভিজিৎ মণ্ডল তিনি একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, তিনি সরাসরি তদন্তকারী অফিসার ছিলেন না, তিনি একজন সহযোগী অফিসার ছিলেন। সেই জায়গা থেকে তাকে যতবার, অর্থাৎ এর আগে 9 বার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল, তিনি প্রতিবার গিয়েছেন, তিনি পূর্ণ সহযোগিতা করেছেন তদন্তকারীদের। তাকে হেফাজতে নিয়ে শুধুমাত্র এই ফোন নাম্বার সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা বা সিসিটিভি ফুটেজ যেগুলো তদন্তকারীরা পেয়েছেন বলে দাবি করছেন সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতের কি প্রয়োজনীয়তা রয়েছে, এবং তাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেক্ষেত্রে যথাযথ নিয়ম মানা হয়নি এমনটাও কিন্তু তার আইনজীবীদের তরফ থেকে দাবি করা হয়। এখনো পর্যন্ত যে যে তথ্য সামনে এসেছে এবং আরো যে যে তথ্যের কথা বলা হচ্ছে, অর্থাৎ আরো কল রেকর্ডস এবং আরো যে সমস্ত সিসিটিভি ফুটেজ, এই বিষয়গুলোতে নজর রেখে কোন তথ্য সামনে আসে। ধন্যবাদ তোমার। তিলোত্তমা কাণ্ডে টালা থানার ওসির পর সিবিআই স্ক্যানারে অ্যাডিশনাল ওসি, সিজিও কমপ্লেক্সে হাজির অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাসের, আইনজীবীকে নিয়ে সিবিআই দপ্তরে অ্যাডিশনাল ওসি। কলার ধরে নিয়ে আসুক বাইরে, ওইভাবে আনছে কেন? বিচার আমরা করবো, আমারও মেয়ে আছে, আমাদের হাতে ছেড়ে দিন, বিচার আজকে আমরা করবো। এই সমস্ত বিচার চাই না, বছরের পর বছর, দিনের পর দিন এরকম চলতে পারে না। আমাদের মা দুর্গার পূজা আমরা ওকে বধ করে করবো। আর এবার নজর রাখছি আজকের অন্যতম বড় খবরের দিকে। তিলোত্তমা কাণ্ডে কলকাতা পুলিশের শীর্ষ পদে বড় রদবদল। কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা, বিনীত গোয়েলের জায়গায় সিপির দায়িত্বে মনোজ, এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মনোজ বর্মা। নতুন এডিজি আইন শৃঙ্খলা হলেন জাভেদ শামীম। অন্যদিকে এডিজি এসটিএফ করা হলো বিনীত গোয়েলকে। ঠিক যেমনটা বলা হয়েছিল, তিনি যেখানে যেতে চান তাকে সেখানেই পাঠানো হবে। আবারও তিনি ফিরে গেলেন এডিজি এসটিএফ এ, এবং এডিজি আইবি হলেন জ্ঞানবান সিং। কলকাতা পুলিশের নতুন ডিসি নর্থ দীপক সরকার, অভিষেক গুপ্তাকে পাঠানো হলো 2nd ব্যাটালিয়ন।
থেকে এটা আমরা পদত্যাগ দাবি করে এসেছিলাম এবং একটা পদত্যাগটাকে আমরা একটা পিউনিটারি অ্যাকশন হিসেবে দেখছিলাম, কিন্তু আমার মনে হয় এটা আন্দোলনের স্পিরিটের সাথে প্রতারণা করা হলো। কেন এই কথা বলছে আন্দোলন? কারণ এটা পদোন্নতি বলে মনে হচ্ছে। উনি অ্যাজ আ ফেলিয়ার ওনার পদত্যাগের পর পিউনিটিভ মেজার হিসেবে পদত্যাগ আমরা দাবি করেছিলাম, এটা ওনাকে আরও ওপরে উঠিয়ে দেওয়া হলো, প্রমোশন দেওয়া হলো, এটাকে আমরা আন্দোলনের স্পিরিটের সাথে প্রতারণা বলেই দেখি। প্রাইমারিলি যেটা বলতে চাই যে সিপিকে যে ছড়িয়ে দেওয়া হয়েছে এই আন্দোলনের চাপে পড়ে একটাভাবে নমনীয় হলেন এবং মানতে বাধ্য হলেন, এটা একটা আন্দোলনের একটাভাবে বেবি স্টেপস অফ জয়, এইটুকুই বলতে পারবো। কিন্তু উনি যে সিপি পদে থাকার যোগ্য নন এটা যে প্রমাণিত হয়েছে এবং তাকে যে ছড়িয়ে দেওয়া হয়েছে, এইটুকু আমাদের আন্দোলনের একটাভাবে যে ন্যায্যতা সেটাকে আরও প্রমাণিত করেছে। এই আমরা বারংবার বলছি যে প্রশাসনিকভাবে এনারা যে পদেই থাকুন, তারা যদি প্রশাসনিক স্তরে থাকেন তাহলে যে ব্যর্থতার প্রমাণ তারা দিয়েছেন তা আগামীতেও থাকতে পারে, এই আশঙ্কা আমরা করছি। সেই ব্যর্থতার যদি আমরা কোনো রকম কোনো দিশা দেখতে পাই তাহলে আমরা বাধ্য হব আন্দোলনকে আরও আগে সামনে গিয়ে নিয়ে যেতে। অপরদিকে অপসারিত করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েককে। পরিবার কল্যাণ বিভাগের অধিকর্তা হলেন কৌস্তব নায়েক। স্বাস্থ্য অধিকর্তা পদ থেকে অপসারিত দেবাশিস হালদার। দেবাশিস হালদার হলেন ওএসডি পাবলিক হেলথ। আপাতত স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে স্বপন সোরেন।